নির্বাচনকালীন বিরোধ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া বিএনপি সমর্থিত দুই গ্রুপের সংঘর্ষে 2 জন নিহত। মাদারীপুরে একজনকে কুপিয়ে হত্যা, পাবনাতেও তুমুল সংঘর্ষ। কয়েক জেলায় আজও ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন। তেল না থাকায় খুলনা, রাজশাহী, রংপুরে বন্ধ বেশ কয়েকটি পাম্প। বিপাকে পরিবহন চালক মালিকরা। রংপুরে গোডাউন থেকে বস্তা বদল করে ভ্যানে বিক্রি করা হয় ভিজিএফ এর চাল। সরাসরি জড়িত এক শ্রেণীর ইউপি চেয়ারম্যান মেম্বারদের রাজনৈতিক চক্র। চেয়ারম্যানের সঙ্গে যাদের পরিচিত আছে তাদেরকেই তারা বেশিরভাগ দিয়ে দেয়। তাও শুরু বা বিক্রি করা তো আমার দায়িত্ব। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াইয়ের জমজমাট আয়োজন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। হাজারো মানুষের উচ্ছ্বাস উদ্দীপনা, মিলন মেলায় পরিণত হয় পুরো এলাকা। এটা একটা ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই, আমাদের ইউনিয়নে প্রায় 60 বছর ধরে এটা চলে আসছে। ঈদের পরে ঈদ আনন্দকে সবাই ভাগাভাগি করার জন্য আমরা এই প্রোগ্রামটা করতেছি। গোপালগঞ্জ জেলা শুধু না, অন্য অন্য জেলা থেকেও লোক আসছে। বিরতিহীন সংবাদ সেরা দেশে আমন্ত্রণ জানাচ্ছি, নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। ব্রাহ্মণবাড়িয়া নির্বাচনী বিরোধের জের ধরে বিএনপির 2 সমর্থক গ্রুপের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, অন্তত 40 জন আহত হয়েছেন। সকালে নাসিরনগরে এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে মাদারীপুরের রাজৈরে সালিশ বৈঠকে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সংঘর্ষ হয়েছে পাবনার বেড়া উপজেলাতেও। খোলা ময়দানে রণসাজে উপস্থিত দুপক্ষের হাজারো মানুষ। মুখোমুখি অবস্থানের এক পর্যায়ে বাধে তুমুল সংঘর্ষ। ঈদ আনন্দের রেশ না কাটতেই ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংঘর্ষে প্রাণ ঝরল 2 জনের। পুলিশ ও স্থানীয়রা জানায়, ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিন গোয়ালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনিয়মের অভিযোগে বিএনপি সমর্থক রহিম তালুকদার গ্রুপের জিয়াউর রহমান আটক হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে 10 দিনের কারাদণ্ড দেয়। সম্প্রতি এ নিয়ে বিএনপি সমর্থক কাশেম মিয়া গ্রুপের শিশু মিয়া নামে একজনকে দায়ী করে তাকে মারধর করে জিয়াউর। এর জেরে গেল সপ্তাহে এক দফা সংঘর্ষের পর আজ আবারও সংঘাতে জড়ায় দুপক্ষ। সংঘর্ষের সময় ঘটনাস্থলে নিহত হন আক্তার মিয়া নামে একজন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহতদের হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান হাবিবুর রহমান নামে আরেকজন। তিনি স্থানীয় একটি মসজিদের ইমাম ছিলেন। রাজনৈতিক দ্বন্দ্ব আছে, পূর্ব শত্রুতা আছে, বিভিন্ন বিষয় আছে এখানে। ঈদের 2 দিনের পর থেকে উত্তেজনা। আমরা অনেকবার বোঝানোর চেষ্টা করছি, যেহেতু এমবিসি দিন বাবু ছিল, তারা কারো কথা শোনে না। আজকে সকালে তারা 2 পক্ষ বিচারা হয়েছে। এদিকে মাদারীপুরের রাজৌরে সালিশ বৈঠকে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। আহত হয়েছেন 2 জন। পুলিশ জানায়, আমগ্রাম এলাকায় জমি নিয়ে রাসেল কাজীর সাথে প্রতিবেশী মজিদ খানের বিরোধ চলছে। এ নিয়ে সালিশে বসে দুপক্ষ। বাক বিতণ্ডার এক পর্যায়ে রাসেলের শ্বশুর জাকির শেখকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এ সময় গুরুতর আহত হন জাকিরের স্ত্রী ও মেয়ে। পরে অভিযুক্তদের বাড়িঘরে আগুন দেয় বিক্ষুব্ধরা। আঘাত করে এবং কোপানোর পরে সে রাজুর স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুবরণ করে। মূলত জমি সংক্রান্ত বিষয়। এখন পর্যন্ত কোনো আটক করা হয়নি। এখন এলাকার অবস্থা ভালো। এদিকে পাবনার বেড়া উপজেলায় যমুনা নদীর ডাকবাংলো ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ হয়েছে 2 গ্রামবাসীর মধ্যে। এতে আহত হয়েছেন অন্তত 10 জন। সংঘর্ষের পর এলাকার পরিস্থিতি থমথমে। জাহিদ হাসান, যমুনা নিউজ। সংবাদের শুরুতে যেমনটি বলছিলাম, ব্রাহ্মণবাড়িয়ার সংঘর্ষের খবর। 2 জন নিহত হয়েছে ঘটনায়, বহু মানুষ আহত হয়েছে। বিষয়ে জানানোর জন্য সহকর্মী শফিকুল ইসলাম অপেক্ষা করছেন। শফিক, এই সংঘর্ষের ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা জানাবেন। 2 জন নিহতের খবর আমরা পেয়েছি, তাদের মরদেহ কখন হস্তান্তর করা হবে?
নাসিরনগরের গোয়ালনগরে যে বিবদমান কাশেম গ্রুপ এবং রহিম গ্রুপের মধ্যে কিন্তু একটা দীর্ঘদিন যাবৎ কিন্তু আধিপত্য, স্থানীয় রাজনীতি নানান কারণে বিভক্ত এবং একাধিকবার কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুইজন নিহত হয়েছে, সেই দুইজনের মরদেহ কিন্তু আপনি জানেন যে এই গোয়ালনগর যে গ্রামটি এটির পাশে হচ্ছে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলা। সেখানে তারা প্রাথমিকভাবে মরদেহগুলো নিয়েছিল। সেখান থেকে নাসিরনগর থানা পুলিশ মরদেহগুলো ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসা হবে। এখানে মরদেহগুলোর ময়নাতদন্ত হবে, তারপরে এই মরদেহগুলো তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে। এখন পর্যন্ত মরদেহগুলো ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে এসে কিন্তু পৌঁছেনি। আরেকটি তথ্য যদি আপনাকে জানিয়ে রাখি যে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। পাশাপাশি ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে কিন্তু আমাদেরকে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন। এই ছিল আমার কাছে খবর, তবে আমরা আরো খবর নিয়ে যতটুকু শুনছিলাম আমরা। ধন্যবাদ শফিক। দেশের বিভিন্ন জেলায় জ্বালানি তেলের পাম্পগুলোতে আজও ক্রেতাদের ভিড় রয়েছে। রেশনিং পদ্ধতিতে তেল দেওয়া হচ্ছে। রাজশাহী নগরীর ফিলিং স্টেশনগুলোর বেশিরভাগগুলোতে তেল না পেয়ে ক্রেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। হাতে গোনা কয়েকটা ফিলিং স্টেশনে তেল মিললেও রেশনিং করে দেয় গ্রাহকদের চাহিদা মিটছে না। দু একটি স্থানে শুধু ডিজেল মিলছে, তাও আবার চাহিদার তুলনায় কম। সাতক্ষীরায় পাম্পে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও জ্বালানি মিলছে না। ক্রেতাদের অভিযোগ, পাম্পে তেল না দিয়ে খোলা বাজারে বিক্রি করা হচ্ছে, সেখানে সরকার নির্ধারিত দামের চেয়েও বেশি দরে বিক্রি করা হচ্ছে। কর্মদিবসেও বন্ধ রয়েছে নারায়ণগঞ্জ, রূপগঞ্জের বেশিরভাগ পেট্রোল পাম্প। অকটেন পেট্রোল কোথাও মিলছে না। ডিজেল পাওয়া গেলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল। বিক্রেতাদের দাবি, ডিপো থেকে পর্যাপ্ত তেল সরবরাহ না হওয়া এমন পরিস্থিতি। এদিকে পাম্প মালিকদের উদ্বেগের কারণে বিভিন্ন জেলায় পাম্পে পুলিশের পাশাপাশি সেনা সদস্যদের নিরাপত্তার দায়িত্ব পালন করতে দেখা গেছে। দুইটা পেট্রোল পাম্প ঘুরে আসছি, ওখানে 1.5 ঘন্টা সিরিয়াল দিয়ে রাখছিলাম। তারপরে ওরা বলে কারেন্ট নাই, তেল নাই, এরকম করে 9টা থেকে সিরিয়াল দিয়ে আসতেছি, এই যে এই পর্যন্ত এখনো সিরিয়াল শেষ হয়নি। আমরা পাম্পে গেলে 200 টাকার বেশি তেল পাচ্ছি না। 200 টাকার তেলে বাসায় যাচ্ছি, বাসা থেকে পাম্পে আসতেছি, এর মধ্যেই শেষ। মন্ত্রী সাহেব বললেন যে তেল আছে, তেলের কোনো ক্রাইসিস নাই। তাহলে আমরা এখানে এসে আপনার তেল পাচ্ছি না কেন? পাম্পে চাহিদার তুলনায় পর্যাপ্ত জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না, সেই খবর রাখছেন আমাদের সহকর্মীরা। আমরা যাচ্ছি তাদের কাছে। শুরুতে পঞ্চগড়ে যাব, সহকর্মী রনি মিয়াজি আছেন সেখানে। রনি, গ্রাহকরা ঠিকঠাক মতো জ্বালানি তেল পাচ্ছেন কিনা? রেশনিং পদ্ধতিতেই তো এখন জ্বালানি দেওয়া হচ্ছে যেমনটি জানি, আপনি একটু আমাদেরকে সেখানকার আপডেট জানাবেন। জি বৃষ্টি, সারা বাংলাদেশের ন্যায় কিন্তু উত্তর জেলা পঞ্চগড়ে কিন্তু জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। আমি যে ফিলিং স্টেশনটিতে রয়েছি, এখানে আমি সকাল থেকে অবস্থান করছি। মূলত গতকাল রাত থেকে কিন্তু এখানে জ্বালানি তেল নেই, এখানে শুধু ডিজেল রয়েছে। ডিজেল দেওয়া হচ্ছে বিভিন্ন ট্রাক, বাস এবং মাইক্রো বাসগুলোতে। তবে এখানে অকটেন এবং পেট্রোল কিন্তু একেবারে নেই। এখানে যারা সাধারণ ভোক্তা রয়েছে তারা কিন্তু ঘুরে যাচ্ছে, এবং এখানে যিনি মালিক রয়েছে এবং পঞ্চগড়ে যে প্রায় 30টিরও অধিক ফিলিং স্টেশন রয়েছে, মালিক পক্ষের সাথে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে তারা চাহিদার তুলনায় তারা অনেক কম জ্বালানি পাচ্ছে, যার কারণে তারা প্রয়োজন অনুযায়ী তারা সরবরাহ করতে পারছে না। এবং যারা ভোক্তা রয়েছে তারা কিন্তু অভিযোগ করছেন যে তারা চাহিদার তুলনায় এখানে জ্বালানি তেল পাচ্ছে না। বিশেষ করে অকটেন এবং পেট্রোলের যে সংকটটা মূলত আমরা দেখেছি যে রমজান মাস থেকেই এখানে মূলত তীব্র সংকট রয়েছে। তবে আমরা দেখেছি এখানে যারা ভোক্তা রয়েছে তারা কিন্তু একাধিকবার বিভিন্ন ফিলিং স্টেশনে কিন্তু তেল সরবরাহ করতে আমরা দেখেছি। এবং যারা এখানে দায়িত্বপ্রাপ্ত রয়েছে তারা বলছেন যে এই সমস্যা দ্রুত সমাধান হলে তারা অনেকটা উপকৃত হবে। তারা বলছেন যে তারা যে অনুযায়ী যে পরিমাণ তেল পাওয়ার কথা সেটুকু না পাওয়ার কারণে তাদের এই সংকট দেখা দিয়েছে। বৃষ্টি, শুনছিলাম আমরা। ধন্যবাদ রনি। এবার আমরা ফেনীতে যাব। দেখতে পাচ্ছি সহকর্মী আরিফুর রহমান অপেক্ষা করছেন। আরিফ, ফেনীতে পাম্পগুলোতে কি অবস্থা দেখছেন? চাহিদা অনুযায়ী গ্রাহকরা তেল পাচ্ছেন কিনা? বৃষ্টি, ফেনীতে 28টি পেট্রোল পাম্প রয়েছে। সবকটিতে হচ্ছে যে পেট্রোল এবং অকটেন শেষ হয়ে গিয়েছে, তবে কোনো কোনোটিতে এখনো ডিজেল পাওয়া যাচ্ছে। আমরা এখানকার যে সকল পেট্রোল পাম্প মালিক যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছে তারা আসলে ডিপোতেও যোগাযোগ করছে, তারা কিন্তু সেভাবে তেল পাচ্ছে না। আমার সাথে একজন বিক্রেতা রয়েছে, আমি একটু তার সাথে কথা বলবো। আপনাদেরকে ডিপো মালিকরা কি বলেছে? আমাদের তেল আসছিল 2 দিন আগে, ওই তেলটা শেষ হয়ে গেছে আপাতত। এখন আমরা আজকে ব্যাংক খুলছি, আমরা পে অর্ডার করছি। যদি ডিপো থেকে আমাদের লিস্টে নাম আসে তাহলে আগামীকালকে আমরা গাড়ি পাঠাবো, পাঠালে তেল দিলে আমাদেরকে আমরা পাম্পে গাড়িতে তেল সরবরাহ করতে পারবো।
বৃষ্টি শুনলেন যে এখানকার একজন বিক্রেতার কথা। আমরা এখানকার যে সকল বাইকার রয়েছে, যে সকল বাইক চালক যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলেছে যে এবারে যে ঈদ, সেই ঈদ তাদের আসলে ম্লান হয়ে গিয়েছে। কারণ হচ্ছে যে খুব সহজে মোটরসাইকেলে যেভাবে এক আত্মীয় থেকে আরেক আত্মীয়ের বাড়িতে যাওয়া যায় সেভাবে কিন্তু তারা যেতে পারেনি, যার কারণে হচ্ছে যে তাদের ঈদের উৎসব অনেকটা বলা চলে যে একদম ম্লান। আমরা এর বাইরে অন্যান্য যে সকল বড় গাড়ি যেগুলো রয়েছে তারাও যেটি বলছে যে রাসায়নিক পদ্ধতিতে যে পরিমাণ তাদেরকে তেল দেওয়ার কথা আসলে সেভাবেও অনেক পেট্রোল পাম্প দিতে পারছে না, যার কারণে হচ্ছে যে এখানকার মানুষের মধ্যে চরম আসলে ভোগান্তি রয়েছে। অন্যদিকে হচ্ছে যে পেট্রোল পাম্প মালিক সমিতির আমি সভাপতির সাথে কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন যে ফেনীতে যে প্রতিদিন যে তেলের যে চাহিদা সেটি হচ্ছে যে 2.5 লক্ষ থেকে 3.5 লক্ষ লিটারের চাহিদা রয়েছে, সেখানে মাত্র তারা পাচ্ছে 1 লক্ষ লিটার, যার কারণে হচ্ছে যে এখানকার মানুষের যে তেলের যে চাহিদা সে চাহিদা আসলে তারা মেটাতে পারছে না, যার কারণে হচ্ছে যে এই সংকট আসলে তীব্র থেকে তীব্র হচ্ছে। আপনি জানেন যে আজকে হচ্ছে যে কর্মদিবস, সেই কর্মদিবসে অনেক মানুষের মধ্যে আসলে আমরা ভোগান্তি দেখেছি, যারা হচ্ছে যে আসলে বিভিন্ন কর্মস্থলে এই যে মোটরসাইকেল চালিয়ে ছুটে যায় তারা কিন্তু এক ধরনের ভোগান্তিতে পড়েছে। অনেককে দেখেছি যে তারা মোটরসাইকেল টেনে টেনে রাস্তা পার করতে। বৃষ্টি, ধন্যবাদ, আপনি বিস্তারিত করে আমাদের জানাচ্ছিলেন আরিফ। জ্বালানি তেল নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বলেছেন দেশে তেলে পর্যাপ্ত মজুত রয়েছে, তবে প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ করায় সরবরাহ করতে কিছুটা দেরি হচ্ছে বলে সচিবালয় ব্রিফিংয়ে জানান জ্বালানি মন্ত্রী। হঠাৎ করে মানুষ হুমড়ি খেয়ে পড়ছে পেট্রোল পাম্পে। আমরা তো একটা প্রসেসের পেট্রোল পাম্প চলে, আমরা যেভাবে তেল দিয়ে সেভাবে দেয়, সেই নিয়মের এখন ভেঙে পড়ছে সেই নিয়মটা, যে এত ভিড়, এত তেল পেট্রোল পাম্পে যা দেওয়া হয় প্রতিদিন সেটা সবসময় যা দেওয়া সেটাই থাকে, কিন্তু গ্রাম তার বেড়ে গেছে। স্বাভাবিক তেলের তো লাইন থাকবে, পাবে না, তো স্বাভাবিক, এটা তো অস্বাভাবিক কিছু না। তো 2 জেলায় সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত হয়েছেন। সকালে নাটোরের লালপুরে ট্রাক চাপায় ইজি বাইকের 3 যাত্রী নিহত হয়েছেন, 6 জন আহত হয়েছেন। সকালে উপজেলার নবীনগর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় একটি ইজি বাইকে লালপুর থেকে ঈশ্বরদীর দিকে যাচ্ছিলেন 7 যাত্রী। নবীনগর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই জাহিদুল ইসলাম নামের ইজি বাইকের এক যাত্রীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। হাসপাতালে নেয়ার পথে মনিরুল, বাবুল নামের আরও 2 জনের মৃত্যু হয়। এই দুর্ঘটনার পরে ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালক ও সহকারী পালিয়ে যায়। এছাড়া সিংড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সাথে ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। যশোরের বাঘারপাড়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 3 জন নিহত হয়েছেন। গতকাল মধ্যরাতে যশোর মাগুরা মহাসড়কের গাইদঘাট এলাকায় ঘটনা। পুলিশ জানায় চুয়াডাঙ্গায় একটি অনুষ্ঠান শেষে পরিবারের 6 সদস্যকে নিয়ে প্রাইভেট কারে মনিরামপুর বাড়িতে ফিরছিলেন আব্দুল মজিদ সর্দার। গাইদঘাট কোল্ড স্টোরেজের কাছে পৌঁছালে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশে বট গাছে সজোরে ধাক্কা দেয় দ্রুতগতির প্রাইভেট কারটি। ঘটনাস্থলেই মারা যায় আব্দুল মজিদ সর্দার ও তার ছেলে মাহমুদুল হাসান জনি। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর জনির মেয়ে মাহবিন হাসান সেহরিশকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। রংপুরে সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় অতি দরিদ্র খাদ্য সহায়তা কর্মসূচি VGF এর চাল প্রকাশ্যে কালোবাজারি হচ্ছে, যার পেছনে রয়েছে শক্তিশালী সিন্ডিকেটের হাত। এদের সাথে সরাসরি জড়িত এক শ্রেণীর ইউপি চেয়ারম্যান ও মেম্বার রাজনৈতিক চক্র। বস্তা পাল্টাইলেন কেন? আমার না, আমি জানি না, তো বললাম না। না, আপনি তো আমরা ঢুকতে চাইলে আপনি গেট বারবার ভিজিএফ এর চালের মজুদ নিয়ে প্রশ্ন করায় উত্তেজিত হয়ে পড়েন সুলতান মিয়া। রংপুর মিঠাপুকুরের মিলনপুর ইউনিয়ন কমপ্লেক্স লাগোয়া বাড়ি তার। স্থানীয়দের অভিযোগ, পরিষদ থেকে ভিজিএফ এর চাল প্রকাশ্যে ভ্যানসহ বিভিন্ন যানবাহনে করে মজুদ করা হয় সিন্ডিকেট সদস্য সুলতানের বাড়িতে। লাসুম কিনছে, লাসুম উনি কি করে? ব্যবসা করে। এটা সরকারি চাল না কেনা চাল? সরকারি চাল। ব্যাপারী কয়টা শোনেন, আমি তো কয়টা চিনি, রানা একটা, হেলাল একটা, মশমিকুর একটা। যমুনার ক্যামেরা দেখে ইউপি কমপ্লেক্স থেকে দৌড়ে পালান অভিযুক্ত কালোবাজারি সিন্ডিকেটের প্রধান রানা ব্যাপারী। এ বিষয়ে কথা বলতে নারাজ মিলনপুর ইউনিয়নের মহিলা মেম্বার আয়েশা, শহীদুল সহ অন্য সহযোগীরাও। মুহূর্তেই সটকে পড়েন তারা। চেয়ারম্যানের যেখান থেকে দিতেছে ওখান থেকে ওরা বস্তা ওই খুলে এই বস্তায় ঢুকে নিয়ে যাচ্ছে আর বিক্রি করে ব্যাপারে কেনে একটা করে বস্তা 3টে করে ভোক্তা হলো দিচ্ছি। তারা এখানে নিচ্ছে চাল নিয়ে যা, যদি বাইরে হলো কোনো গ্রাম্য বা হলো ওই বাজারে নিয়ে যা বিক্রি করে, সে তার জন্য আমি দায়ী নয়।
মাঠে স্লিপ হাতে অনেকে ঘোরাঘুরি করলেও তাদের না দিয়ে প্রকাশ্যেই ইউপি কমপ্লেক্সে বিক্রি করা হয় ভিজিএফের বরাদ্দকৃত চাল। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। তাদের অভিযোগ, গোডাউন থেকেই বস্তা বদল করে ভিজিএফের চাল ভ্যানে করে পাচার করা হয়। ছেলের বউ আসছে, চাউল দেয় না, গজে স্লিপে চাউল দেওয়া হয়ে গেছে। আমার ছেলে বউ ঘুরে গেছে। মেম্বার চেয়ারম্যানের সঙ্গে যাদের পরিচিত আছে তাদেরকেই তারা বেশিরভাগ দিয়ে দেয়। যারা চাল বিক্রি করে তাদেরকে কেন এই কার্ডগুলো দেওয়া হয়? বিতরণ কার্যক্রম দেখভালের দায়িত্বে থাকা অফিসারদের উপস্থিতিতে এসব চাল বিক্রি হলেও তারা নির্বিকার। এখানে বিতরণ হচ্ছে, ঠিক আছে, কারণ বাইরে নিয়ে যায় কে বেচতে আছে সেটা আমরা চুরি, এখান থেকে চুরি হয় নাই। বাইরে যদি কোথাও চাল চুরি হয় বা বিক্রি হয় সেটা তো আমার দায়িত্ব নয়। আমার দায়িত্ব, আমার এখানে 3 জন সদস্য মিলে 1 বস্তা চাল দেবো। সুশাসনের জন্য নাগরিক সুজন বলছে, ভিজিএফের চাল কালোবাজারি ও তালিকার দায় ইউনিয়ন পরিষদ, উপজেলা প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দের। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অনিয়মের প্রমাণ মিললে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। আমাদের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহোদয়কে পাঠিয়েছি এখানে, উনি এসে আমাকে রিপোর্ট করবেন যে বিষয়টা আসলে কি। যদি সত্যিকার অর্থে কোনো অনিয়ম হয়ে থাকে তাহলে আমরা ব্যবস্থা গ্রহণ করব। এই দায় স্থানীয় নেতৃবৃন্দ, স্থানীয় চেয়ারম্যান বা জনপ্রতিনিধি, স্থানীয় ট্যাগ কর্মকর্তা, ইউনো এবং উপজেলা প্রশাসন সহ রাষ্ট্রের একেবারে উপর লেভেল পর্যন্ত কেউ কিন্তু এই দায় এড়াতে পারে না। রংপুরের 8 উপজেলায় এবার 2,27,000 দুস্থ মানুষের জন্য চাল বরাদ্দ দিয়েছে সরকার। মাঝহারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। আওয়ামী লীগের লুটপাট ও টাকা পাচারের কারণে দেশের 7 থেকে 8টি ব্যাংক অচল অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। দুপুরে লক্ষ্মীপুর জেলা পরিষদের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেছেন, একটি কঠিন সময় বিএনপিকে দেশের দায়িত্ব নিতে হয়েছে। সারা দেশে অনেকগুলো মেগা প্রজেক্ট রয়েছে এবং সেগুলোর সুবিধা গ্রামের মানুষ পায় না। বলেন, কিছু প্রজেক্ট হয়তো দরকার ছিল, তবে বেশিরভাগ না হলেও চলতো। আর সেসব মেগা প্রজেক্টে দুর্নীতিও হয়েছে মেগা আকারে। দুর্নীতির ব্যাপারে প্রধানমন্ত্রী খুবই সতর্ক। দুর্নীতির সাথে যদি কেউ সম্পৃক্ত থাকে, সে রাজনৈতিক ব্যক্তি হলেও তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান মন্ত্রী। সারা বাংলাদেশে অনেকগুলো মেগা প্রজেক্ট হয়েছে। এই মেগা প্রজেক্টের বেনিফিশিয়ারি কিন্তু আমরা গ্রামের মানুষ না, আমরা সাধারণ মানুষ না। হয়তো এটা সাময়িক ক্ষেত্রে আপনার আমার বিশেষ প্রয়োজন হয়। এমন এমন মেগা প্রজেক্ট হয়েছে যেটা এই মুহূর্তে গত 17 বছর এটা না করলেও চলত। আবার কিছু মেগা প্রজেক্ট খুব জরুরি ছিল, সেগুলো হয়েছে ঠিকই, কিন্তু 1,000 কোটি টাকার প্রজেক্ট 10,000 কোটি টাকা হয়েছে। এইভাবে মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি হয়েছে। নির্বাচনী ইশতেহার অনুযায়ী বন্ধ পাটকলগুলো চালু করতে কাজ শুরু করেছে সরকার, বলেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম। সকালে নারায়ণগঞ্জে, রূপগঞ্জে, ঢাকায় মসলিন হাউস ও জামদানি ভিলেজ পরিদর্শন করেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে শরীফুল আলম বলেন, মসলিন বাংলাদেশের প্রাচীন ঐতিহ্য, যা পুনরুদ্ধারে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। মসলিনকে সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এর মধ্যে বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করে এর প্রকৃত বৈশিষ্ট্য নির্ণয়ের কাজ করছেন। চলতি অর্থ বছরেই আগ্রহীদের মধ্যে মসলিনের প্রযুক্তি হস্তান্তরের পরিকল্পনা রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। আমাদের এক্সপার্টিস যারা আছেন ওনারা ইতিমধ্যে এটার নমুনা সংগ্রহ করে, এটার ডিএনএ টেস্ট করে, এটার প্রকৃত যে অবস্থান সেটা নির্ণয় করে এটাকে সংরক্ষণের জন্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে যে ব্যবস্থা নেওয়া হয়েছে, এই ব্যবস্থাটা আমরা আজকে দেখতে এসেছি। উত্তরাঞ্চলের বেসিক শিল্পনগরী সহ বিভিন্ন শিল্প এলাকা পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। সকালে পরিদর্শন শেষে কুড়িগ্রাম ও লালমনিরহাটের স্থানীয় উদ্যোক্তা এবং সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশ নিয়ে মন্ত্রী বলেছেন, বিগত সময় উত্তরাঞ্চলের উন্নয়নের ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার হয়েছে। বর্তমান সরকার এই অবহেলিত জনপদকে এগিয়ে নিতে বদ্ধপরিকর। বিশেষ করে লালমনিরহাট ও কুড়িগ্রামের ভৌগোলিক অবস্থান কাজে লাগিয়ে এখানে ভারী ও ক্ষুদ্র শিল্পের প্রসারে সরকার কাজ করছে। সভায় উত্তরাঞ্চলের শিল্প বিকাশের পথে বাধা দূর করা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। সভায় প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মোহাম্মদ তিতুমির উপস্থিত ছিলেন। কিভাবে এই এলাকায় কর্মসংস্থান সৃষ্টি করা যায়, শিল্প কারখানা করা যায়, সেই ব্যাপারে বিভিন্ন বিভাগের মতামত নেওয়া আছে, রাজনৈতিক সমাজকর্মীদের মতামত নেওয়া হয়েছে এবং আগামী দিনে আগামী বাজেটে এই এলাকাটাকে কিভাবে বেশি বেশি সুযোগ সৃষ্টি করা যায় এই বিষয়গুলো আলোচনা হয়েছে।
টানা 7 দিন ঈদের ছুটি শেষে বেনাপোল পেট্রোপোল বন্দর দিয়ে আমদানি রফতানি শুরু হয়েছে। সকাল থেকে ভারত বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়, যার ফলে বন্দরে কর্মচাঞ্চল্য ফিরেছে। তবে প্রথম দিনে ব্যবসায়ীদের উপস্থিতি কম। ঈদ শুভেচ্ছা বিনিময় করেই সময় কাটাচ্ছেন কাস্টমস ও বন্দরের কর্মকর্তারা। এর আগে 17 থেকে 23 মার্চ পর্যন্ত টানা 7 দিন ঈদের ছুটিতে বন্ধ ছিল বন্দর। তবে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী সরকারি ছুটির এই কয়দিনেই কাস্টমসের সাথে সমন্বয় করে বন্দরের কার্যক্রম সীমিত আকারে চালু ছিল। ঈদের ছুটিতে আনন্দ উল্লাসে মেতে উঠেছে দুবাইয়ের মিরাকল গার্ডেনের আদলে তৈরি গোল্ডেন স্টার পার্ক। নরসিংদী শহরের মেঘনা নদীর পাড়ে গড়ে ওঠা এই পার্ক হয়ে উঠেছে ফুল ও প্রকৃতিপ্রেমী ভ্রমণ পিপাসুদের অন্যতম পছন্দের স্থান। নান্দনিক সাজে সজ্জিত পার্কটিতে রয়েছে রোমাঞ্চকর রাইডের ব্যবস্থাও, যা দর্শনার্থীদের ঈদের আনন্দে বাড়তি মাত্রা যোগ করেছে। চারিদিকে দেশ বিদেশের হরেক রকম ফুল, বাতাসেও যেন উৎসবের আমেজ। ঈদের ছুটিতে নরসিংদীর গোল্ডেন স্টার পার্ক হয়ে উঠেছে মানুষের মিলন মেলা। ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে পরিবার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন নানা বয়সী মানুষ। 50 বিঘা জায়গা জুড়ে নির্মিত পার্কটির অবস্থান নরসিংদী শহরের মেঘনা নদীর পাড়ে। প্রাকৃতিক ফুলের সৌন্দর্য উপভোগের পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের রোমাঞ্চকর ও আনন্দদায়ক রাইড। দর্শনার্থীরা জানান, নান্দনিক সাথে সজ্জিত পার্কটি তাদের ঈদের আনন্দে যোগ করেছে বাড়তি মাত্রা। এত সুন্দর ফুলের সমারোহ ঢাকায় তো আর দেখা যায় না। নরসিংদীর আশেপাশে জায়গা হিসেবে এটা খুব বেস্ট, নদীর ফ্লেভারটাও পাওয়া যায়, সব মিলে খুব ভালোই লাগছে এখানে ঘুরে। সবদিকেই অনেক সুন্দর, যেহেতু সব বাস্তব ফুল, অনেক সুন্দর লেগেছে এই বিষয়টা। নগর জীবনের ব্যস্ততায় পরিবার পরিজনকে খুব একটা সময় দেয়া হয় না, তাই ঈদের আনন্দে বাহারি সব ফুলে ঘেরা পার্কে ঘুরে সেটি পুষিয়ে নিচ্ছেন সবাই। ফুলের কারণে মানে জায়গাটা আরো বেশি বৈচিত্র্যময় লাগছে। আমি মনে করছিলাম যে ফুলগুলো হয়তো প্লাস্টিকের লাগানো, কিন্তু না, ফুলগুলো আসলে মানে রিয়েল, মানে সত্যিকারের ফুল। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। কর্তৃপক্ষ জানায়, দুবাইয়ের মিরাকল গার্ডেনের আদলে তৈরি হয়েছে গোল্ডেন স্টার পার্ক, যা দেখতে প্রতিনিয়ত ভিড় করছেন দেশের নানা প্রান্তের মানুষ। 15 থেকে 20 ধরনের ফুলের সমারোহ আছে, যেরকম পিটুনিয়া আছে, সিলভিয়া আছে, কসমোস আছে, আরো অনেক ধরনের ফুলের সমারোহ করে আমরা এই গোল্ডেন স্টার পার্কটা তৈরি করেছি। রাস্তার মধ্যে সিকিউরিটির ব্যবস্থা আছে, তারপর আমাদের পার্কেও দায়িত্বপ্রাপ্ত লোক দেওয়া আছে, যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে পার্কটি। প্রাপ্তবয়স্কদের 150 এবং শিশু কিশোরদের জন্য 100 টাকা নির্ধারণ করা হয়েছে প্রবেশ মূল্য। সাইফ আহমেদ, যমুনা নিউজ। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় হয়ে গেল একেবারে জমজমাট ষাঁড়ের লড়াই। মালিকের বাজার সংলগ্ন মাঠে ষাঁড়ের লড়াইয়ের এই আয়োজন দেখতে হাজার হাজার মানুষ ভিড় করেন সেখানে। গ্রাম বাংলার ঐতিহ্যের মেলবন্ধনে উৎসাহ এবং উদ্দীপনা নিয়েই দূর দূরান্ত থেকে দর্শকরা আসেন এবং উপভোগ করেন। পুরো এলাকা প্রাণবন্ত এক মিলন মেলায় পরিণত হয়। এই প্রতিযোগিতায় অংশ নেয় 20টি শক্তিশালী ষাঁড়। আবার লড়াই শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়। আমাদের সহকর্মী মোজাম্মেল হোসেন মুন্নার পাঠানো ছবিতে এই উৎসবের খণ্ডচিত্র দেখে নিব এবার। লড়াই এটা তো বিলীন হওয়ার পথে, ঐতিহ্য ফিরে আনার জন্যই কুশলী ইউনিয়নবাসী এই আয়োজন আবার নতুন করে শুরু করছে। এবার নতুন করে ঈদ উপলক্ষে আমরা শুরু করছি, তাই মানুষজন আনন্দ তো পায়নি কি তাই না। বিভিন্ন জায়গার লোক, অনেক বিপুল পরিমাণ লোক সমাগম হয়েছে। আমরা আনছি 4টে গরু আনছি, 4টে গরু আমরা লড়াই করাইছি। আর এই গরুর নাম হচ্ছে আমার এটা ছিল
নবাব। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই বহু কাল থেকে বয়ে আসছে। আমরা সেই ধারাবাহিকতায় আজকে এই কুশলি মাঠে আসছি। আমার গরু এই যে 2 বার উঠিছে, দুই রাউন্ড খেলিছে, এখন 2 রাউন্ড জিতছে। এটা একটা ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই, আমাদের ইউনিয়নে প্রায় 60 বছর ধরে এটা চলে আসছে। আমাকে গত 2 বছর আমাদের এখানে ছিল না বা কোনো কারণে আমরা এই প্রোগ্রামটা করতে পারি নাই। খুব সুন্দর লড়াই হচ্ছে, অনেক বড় বড় ভালো ভালো গরু আসছে, অনেক দর্শক আসছে। আয়োজনটা খুবই ভালো ছিল। 5টা ইউনিয়ন সহ চিতলমারি, মোল্লাহাট এবং অন্যান্য থানার অনেক লোকজন এখানে আসছে। আমাদের প্রাইজ মানি ফার্স্ট 15,000, সেকেন্ড 10,000, থার্ড 6,000, ফোর 4,000। ঢাকার সিএমএম কোর্টে তোলা হয়েছে সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে। সহকর্মী রেদওয়ান আহমেদ এ বিষয়ে খোঁজ খবর রাখছেন। রেদওয়ান, কোন কোন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তাকে, এবং কোর্টে যেহেতু তোলা হয়েছে রিমান্ডের বিষয়ে কিছু জানা গেল কিনা? বৃষ্টি কিছুক্ষণ আগে অর্থাৎ 5টা 10 মিনিটের দিকে কড়া পুলিশ নিরাপত্তায় কিন্তু তাকে আদালতে তোলা হয়েছে, এবং তার আগে পুরো আদালতের যে নিরাপত্তা প্রহরীরা রয়েছেন, পাশাপাশি পুলিশরা, তারা কিন্তু নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করেই তাকে আদালতের ভেতরে নেওয়া হয়েছে। মূলত তার বিরুদ্ধে কিন্তু বেশ কয়েকটি মামলা, অর্থাৎ সেই মামলার সংখ্যা জানা গেছে এখন পর্যন্ত প্রায় 11টি, এবং পুলিশ বেশ কিছুদিন ধরেই কিন্তু তাকে গ্রেফতার করা হবে বলে জানাচ্ছিলেন। এবং গতকাল রাতে তাকে গ্রেফতার করার পর আজকে একটি সংবাদ সম্মেলনে যেটি জানানো হয়েছে যে পুলিশের পক্ষ থেকে মূলত মানব পাচারের যে মামলাটি রয়েছে সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে, এবং আদালতের কাছে আজকে 5 দিনের রিমান্ড চাইবে পুলিশ, এবং তারপরে কিন্তু আদালতের সিদ্ধান্ত হবে যে আসলে কয় দিনের রিমান্ড তাকে মঞ্জুর করা হয়েছে। এখন পর্যন্ত জানা গেছে যে ফেনীতে 6টি এবং ঢাকায় 5টি সহ মোট 11টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। সেই মামলাগুলোতে কিন্তু তিনি এখন পর্যন্ত এই সবগুলো মামলার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল, এবং বেশ কয়েকদিন তিনি পলাতক ছিলেন, এবং তারপরই কিন্তু তাকে গতকালকে ডিবির একটি অভিযানে তাকে গ্রেফতার করা হয় তার বাড়িধারার বাসা থেকে, এবং গতকালকে থেকে আজকে পর্যন্ত অর্থাৎ 24 ঘন্টা হওয়ার আগেই কিন্তু তাকে সিএমএম কোর্টে নিয়ে আসার কথা, এবং ঠিক আমরা দেখেছি যে 5টা নাগাদই তাকে নিয়ে আসা হয়েছে, এবং এখন পর্যন্ত দেখছি আদালত প্রাঙ্গণে বেশ কড়া নিরাপত্তা রয়েছে, এবং তার এই মামলাটি ঘিরে এখন পর্যন্ত যেই এই আদালতের বেঞ্চগুলো রয়েছে তারা কিন্তু সেই মামলার যে শুনানি, রিমান্ড শুনানি, সেটি কিন্তু এখন চলমান রয়েছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা জানতে পারবো যে আসলে পুলিশের যে চাওয়া অর্থাৎ 5 দিনের রিমান্ড, সেটি শেষ করে আসলে আদালত তাকে কয় দিনের রিমান্ড মঞ্জুর করে সেটি কিন্তু এখন কিছুক্ষণের মধ্যে আমরা নিশ্চয়ই জানাতে পারবো। তখন আবার আপনার মাধ্যমে দর্শকদের জানাবো। ধন্যবাদ রেদওয়ান এখনকার আপডেট জানানোর জন্য।